বৃন্দাবনে যেমন কানু বিনে গীত নেই, সেই রকম নানুরেও চণ্ডীদাস বিনা গীত নেই। একসময় এই নানুর তার গোটা খ্যাতিটা ছিল বড়ু চণ্ডীদাস, মানে শ্রীকৃষ্ণ কীর্তনের যিনি স্রষ্টা তার নামের ওপর ভিত্তি করে। আজকে অবশ্য নানুর শিরোনামে আছে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণে। বড়ু চণ্ডীদাস আর নেই তার রাধাও, কিন্তু একজন আছেন একেবারে স্বমহিমায়, তিনি হলেন কেষ্ট। আর আজকের কেষ্টদের প্রায় ধর্মযুদ্ধ কাজলদের বিরুদ্ধে। এই ধর্মযুদ্ধের কারণ কিন্তু দলের প্রতি বা সরকারের প্রতি ভালোবাসা নয়, এমনকি বিরোধীদের প্রতি ঘৃণাও নয়। আজকের কলির কেষ্ট এবং কাজলদের লড়াইয়ের একমাত্র কারণ অর্থ। অজয় নদের বালি খাদানের অর্থ এবং সেই অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে আজকের এই ধর্মযুদ্ধ, হানাহানি, রক্তারক্তি, গুলি এবং মানুষের মৃত্যু। তিনজন মানুষের মৃত্যু, সেই নিয়েই আমাদের অনুষ্ঠানের এই প্রথম পর্ব। বিষয় কেষ্ট কাজল লড়াইয়ের আড়ালে অজয়ের বালি। ডান বাম সব আমলেই কেন রক্তাক্ত নানু? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, অন্যদিকে শিশির বাজোরিয়া, বিজেপি নেতা, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। আমি দ্রুত একবার শুরুতেই দেখিয়ে নেব যে কেন আমরা বারবার বলছি যে এই বালি খাদানের বকরা এবং সেই বকরার ভাগ বাটোয়ারা নিয়ে যাবতীয় গণ্ডগোল এবং তার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে রাজনীতি। নানুরে প্রশাসনের নাকের ডগায় বসে অবৈধ বালি খাদানের ব্যবসা চলছে রমরমিয়ে। কোটি কোটি টাকার এই বালি খাদানের ব্যবসা এবং এলাকার দখলদারিকে কেন্দ্র করেই বীরভূম বারবার রক্তাক্ত হচ্ছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল এবং পুলিশের একাংশ সূত্রে খবর। বীরভূমের নানুরের গা ঘেঁষে গিয়েছে অজয় নদ। তার পার জুড়ে বিভিন্ন জায়গায় এভাবেই রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান। যার দখলে যত বালি খাদান তার পকেট তত ভারী। স্থানীয় সূত্র খবর, নানুরের তৃণমূল বিধায়ক গদাধর হাজরা এবং তৃণমূল নেতা কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্বের নেপথ্যেও মূল কারণ এই বালি খাদানি। অজয় নদীর বুক জুড়ে নানুরের এই বিস্তীর্ণ এলাকায় একের পর এক বালি খাদান রয়েছে কাজল শেখের নিয়ন্ত্রণে। এই কাজল শেখের নিয়ন্ত্রণে থাকা বালি খাদানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে গদাধর হাজরার অনুগামীরা, এমনটাই অভিযোগ। আর বিরোধী শূন্য নানুরে তাই বারবার গোষ্ঠী কোন্দলে উত্তেজনা ছড়াচ্ছে, মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। এলাকা দখলের এই লড়াইয়ে কারণ বুঝতে গেলে আগে স্থানীয় মানচিত্রটা একটু দেখে নিতে হয়। অজয় নদের এক পারে রয়েছে বীরভূমের নানুর, আর অন্য পারে রয়েছে বর্ধমানের কেতুগ্রাম, আউশগ্রাম, মঙ্গলকোট এলাকা। স্থানীয় সূত্র খবর, নানুরের বিধায়ক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ গদাধর হাজরা, কিন্তু নানুর এলাকার রাশ তৃণমূল নেতা কাজল শেখের হাতে। ফলে এই ব্লকের বিভিন্ন অবৈধ বালি খাদানের টাকা যায় কাজল শেখের পকেটে। অন্যদিকে আবার অজয় নদের অপর পারে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক কাজল শেখেরই দাদা শেখ শাহনওয়াজ। সেই সূত্রে এখানেও কাজলের প্রভাব যথেষ্টই। ফলে অজয়ের এই পারের অবৈধ বালি খাদানের বখরাও যায় কাজলের পকেটেই। সূত্রের খবর, অজয় নদীর দুপারে অবৈধ বালি খাদানে কাজল শেখের এই একচ্ছত্র আধিপত্যে ইতি টানতে সম্প্রতি সক্রিয় হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ নানুরের বিধায়ক গদাধর হাজরা। তা নিয়েই যত বিবাদ। নানুর ব্লকের অবৈধ বালি খাদান নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়েছেন শাসক দলের স্থানীয় নেতারাও। তাঁরা বলছেন অভিযোগও জানানো হয়েছে, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি অভিযোগ জানিয়ে লাভ হয়নি। ভিডিও ওসিকে জানানো হয়েছে, ওসিকে জানানোর সাথেও কোনো কাজ হয় নাই, বেআইনিভাবে তুলছে বালি। কারা চালাচ্ছে সেটা শেখ জাম্মু, শেখ আলম। এটা কি সবাই তো তৃণমূলেরই? তৃণমূলের কোলে নেতার পাওয়ারে চালাচ্ছে। অবৈধ বালি খাদানের কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তুপসরা গ্রাম পঞ্চায়েতের প্রধানও। বালি অবৈধভাবে তোলাফেরা হয়, এটা আমার কাছে আছে। কোথায় আছে, কোন জায়গায় আছে, সেরকম আমার কাছে তথ্য নেই। কেননা অনেকই জায়গায় কোথায় তুলছে না তুলছে সেই জায়গাটা আমার কাছে এখনো সে তথ্য নেই। একই ছবি অজয় নদের অপর পার মঙ্গলকোটেও। সেখানে অবৈধ বালি খাদানের পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এ ঘাটে কোনো ডাকও নাই, এ ঘাটে কোনো চালানো বাগিয়ে দিতে পারে না। শালি যা করছে পার্টি আর যা করছে। কোন পার্টি? এখন যে রানিং পার্টি। সব মিলিয়ে বালি খাদানের দখলদারি নিয়েই এখন তপ্ত অজয় নদের দুপার। রাজর্ষি দত্তগুপ্ত, গোপাল চট্টোপাধ্যায় ও রানা দাস, এবিপি আনন্দ। অজয় নদে এলো বান, জলে ভাসে সোনার ধান। অজয় নদে আজকে জল নেই, কিন্তু বালি খাদানে বালি আছে, আর সেই বালি শাসকের চোখে উড়ে পড়ছে। এক একজন নেতা যেন এক একজনের
চোখের বালি। আমি শ্রমিকদার কাছে যাবো। শ্রমিকদা, এই খাদান নিয়ে এত কথা, প্রশাসন, আমি সরকারের পাটে আসছি, সার্কুলার দিল, গাইডলাইন ঠিক করে দিল, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন খাদান করলে দল করতে হবে না, এখনো চলছে, স্বমহিমায় চলছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ শাসক দলের নেতাদের হাতে। ঘটনাচক্রে সেদিনও আপনাদের এই আলোচনায় আমি ছিলাম এবং সেদিনও আমি বলেছিলাম যে এদের যদি বাদ দেয় তাহলে তৃণমূল পার্টিটা উঠে যাবে, কারণ এরাই তৃণমূল পার্টি। এরা শুধু তৃণমূল পার্টির তলাটা আছে তা না, এরাই তৃণমূল পার্টির উপরেও আছে। তৃণমূল পার্টিটা এখন হাইজ্যাক্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর একদিকে তোলাবাজ, একদিকে পিস্তলবাজ, একদিকে সিন্ডিকেট রাজ, এই হচ্ছে এখন রাজ্যের সরকার। ফলে এই রাজ্য আনুষ্ঠানিকভাবে 3টে বৈঠক হলো দলের, যে বাবা তোমরা মারপিট করো না, তারপরও তো থামানো গেল না। শুনুন, এতে নদীর বাল নিয়ে কি হবে? সেচ দপ্তর তার টেন্ডার ডাকবে, টেন্ডারের ভিত্তিতে দেওয়া হবে, এই তো হচ্ছে নিয়ম। এবং এই নিয়মের ভিত্তিতে যখন না হয়ে ঠিক হয় তৃণমূলের পার্টি অফিসে বসে, তখন তো তার অবশ্যম্ভাবী পরিণতি এটা। এবং এর জন্যই তো তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি। কেন এত বোম পিস্তল গোটা রাজ্য জুড়ে? এ শুধু নানুরের ব্যাপার না, এই যে রাজারহাটেও এত বোম পিস্তল নিয়ে মারপিট কেন? গায়ের জোরে দখল করতে হবে রাজারহাট বিধানসভা, এই পৌরসভা রাজারহাট এবং বিধাননগর। এই পৌরসভা দখলের পিছনে একই কারণ, সেই জমি, একই কারণ সেই সিন্ডিকেট। এই যে কলকাতা পৌরসভা দখল করতে হবে কেন? একই কারণ, সেই সিন্ডিকেট, সেই কন্ট্রাক্টর রাজ। ফলে গোটা রাজ্য জুড়ে তৃণমূল পার্টিটা এখন হচ্ছে তোলাবাজি যে শিল্প তৈরি হয়েছে, এই তোলাবাজি শিল্পের রক্ষাকর্তা এবং তাতে নানান অভিনব কায়দা বার করছে। কিন্তু আপনাদের এখানে আগেও আমি বলেছি, আবারও বলছি, এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন ওরা তৈরি করছে, এই ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতেই এদের মৃত্যু হবে। তার কারণ এই যে অনুব্রতই হোক কি কাজল শেখই হোক, যারাই হোক না কেন, মুখ্যমন্ত্রী সরাসরি প্রোটেকশন না দিলে হয় না। একসময় বলছে পুলিশকে যে বোম মারতে বলছে তাকে উনি বলছেন দলের রত্ন। তাহলে বোম মারা লোক যদি তৃণমূলের দলের রত্ন হয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, তাহলে তোলাবাজ, খাদানের অবৈধ তোলাবাজ, এটাই অবশ্যম্ভাবী পরিণতি। এই ফ্র্যাঙ্কেনস্টাইনদের হাতেই মৃত্যু হবে এই তৃণমূলের নেতা নেত্রীদের। তার কারণ এই পিস্তলওয়ালাদের প্রোটেকশন দিচ্ছে যেভাবে, একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তলা পর্যন্ত, তাতে এই পিস্তল যারা হাতে তুলে নিয়েছে, আজকে পিস্তলাতে প্রথমে সিপিআইএমকে মেরেছে, এখন সাধারণ মানুষকে মারছে, সাংবাদিককে মারছে, অধ্যাপককে মারছে, এখন এদের মারা শেষ হওয়ার পর নিজেদের মারছে। মৃত্যু শব্দটা বলবেন? হ্যাঁ, এদের হাতেই মৃত্যু হবে তৃণমূল পার্টির। আমি দ্রুত একবার দেখে নেব যে প্রায় একটা নাটকীয় ঘটনা, ঠিক যে সময় বিধানসভায় দলীয় পর্বে, দলীয় স্তরে আলোচনা হচ্ছিল যে কিভাবে বীরভূমের এই হানাহানি, এই রক্তপাত, এই গোষ্ঠীকণ্ডল মেটানো যায়, ঠিক তখন সেই মুহূর্তেই হয়তো এই খুনের ছক কষা হচ্ছিল বীরভূমের নানুরে, এবং তার পরিণতি তিনজন তাজা প্রাণ ঝরে যাওয়া। দেখুন, কলকাতায় যখন শান্তি বৈঠক, বীরভূমে তখন নিকেশের ছক। ঠিক এমনটাই যেন ঘটল বীরভূমের নানুরে। দুদিন আগে নানুরে রাস্তার ওপর নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয় 3জন তৃণমূল কর্মীকে। নিহত 3জনই তৃণমূল বিধায়ক গদাধর হাজরার অনুগামী বলে পরিচিত, আর তাদের খুনের অভিযোগ তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অথচ এই ঘটনা যখন ঘটছে তখন বিধানসভায় জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের মধ্যস্থতায় বৈঠক করছিলেন যুযুধান পক্ষের 2 তৃণমূল নেতা গদাধর হাজরা এবং কাজল শেখ। নানুরে তৃণমূল বিধায়ক গদাধর হাজরা এবং তৃণমূল নেতা কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। সেই দ্বন্দ্ব মেটাতেই বীরভূমে তৃণমূলের পর্যবেক্ষক 2জনকে বৈঠকে ডাকেন। সূত্রের খবর, বৈঠক চলাকালীন কাজল শেখ এবং গদাধর হাজরার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সূত্রের খবর, ফিরহাদ হাকিম তখন গদাধর হাজরা এবং কাজল শেখকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কোনো গোলমাল করা যাবে না। যদিও সূত্রের খবর, বৈঠক চলাকালীনই ফিরহাদ হাকিমের সামনেই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কাজল এবং গদাধর। তখন পুরমন্ত্রী 2জনের উদ্দেশ্যে বলেন, এভাবে চললে কি করে হবে, এই জন্য তোমাদের মধ্যে থাকতে চাই না। ঠিক আছে, পুর নির্বাচন মিটে যাক, তারপর জেলায় গিয়ে মীমাংসা করে দেব। কিন্তু শীর্ষ নেতৃত্ব যখন কলকাতায় বসে দুপক্ষকে সন্ধির বার্তা দিচ্ছেন, তখন নানুরে এক পক্ষের রক্ত ঝরানোর জন্য ওত পেতে বসে আছে আরেক পক্ষ। রীতিমতো ছক কষে অ্যাম্বুলেন্স থেকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় 3জন তৃণমূল কর্মীকে। অনেকে বলছেন, এ তো যেন নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফ উভয় শান্তি বৈঠক করছেন, আর জম্মু কাশ্মীর সীমান্তে পাক সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি বৃষ্টি করছে। তাহলে আর বৈঠকের গুরুত্ব থাকলো কোথায়? এক্ষেত্রেও তো একই ঘটনা ঘটল। সেক্ষেত্রে বিধানসভায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে 2 যুযুধান পক্ষের বৈঠকের কি দাম থাকলো?
স্থানীয় সূত্র খবর, বীরভূমের মধ্যে সবথেকে বড় ব্লক নানুর, ফলে এখানকার উন্নয়নের জন্য বরাদ্দ টাকার পরিমাণও বেশি, এলাকার দখল যার, তোলা আদায় সেখানে অধিকারও তার। তাই কেউই নানুরের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারাতে চায় না। এই দ্বন্দ্ব মেটাতে কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের বাড়িতে তৃণমূল কর্মী কাজল শেখ এবং তৃণমূল বিধায়ক গদাধর হাজরার বৈঠক হয়। সূত্রের খবর, সেখানে সমঝোতার ভিত্তিতেই ঠিক হয় নানুরের 11টি অঞ্চলের মধ্যে 5টির নিয়ন্ত্রণ থাকবে অনুব্রত অনুগামী গদাধর হাজরার হাতে, আর 6টির নিয়ন্ত্রণ থাকবে কাজল শেখের হাতে। তবে সূত্রের খবর, বৈঠকে এ নিয়ে কোনো আপত্তি না করলেও কাজল শেখ এই সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না। তিনি চাইছিলেন নানুরে তাঁরই একচ্ছত্র আধিপত্য থাকুক। ফলে শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরও দ্বন্দ্ব থামেনি, আর সোমবার সেই লড়াইয়েরই বলি হন 3 তৃণমূল কর্মী। আর গোষ্ঠীদ্বন্দ্ব যে কতটা তীব্র তার প্রমাণ মিলেছে বুধবারও। এদিন নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে যান নানুরের তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। এই ধরনের কাজ যারা করবে তারা দলের লোক হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তারা সাজা পাবে। কে ছিল কে না ছিল সেটা এলাকার মানুষ বলবে, এবং সবারই সব থেকে বড় কাজ হলো পুলিশ প্রশাসন ভালো কাজ করবে। এরপর তৃণমূল বিধায়কের নেতৃত্বে একটি মিছিল বেরোয়, যে মিছিল থেকে তৃণমূলেরই নেতা কাজল শেখের ফাঁসির দাবি ওঠে। এবিপি আনন্দ। সেটা আপনি এক্ষুনি রেড়ে করে উঠবেন, কিন্তু বীরভূমে ফ্যাক্টটা হচ্ছে এই যে বিজেপি যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছিল সেটা এই মুহূর্তে যথেষ্ট স্তিমিত। আপনাদের হৃদয় ঘোষ, সদাই শেখ, নিমাই দাস এরা প্রত্যেকে ফিরে গেছে আবার তৃণমূল কংগ্রেসে, এবং দুধকুমার মণ্ডল সেও এই মুহূর্তে বিজেপিতে নেই, যদিও শোনা যাচ্ছে আবার ফিরে আসবেন। এই মুহূর্তে প্রায় বিরোধী শূন্য একটা পরিস্থিতি, তা সত্ত্বেও তৃণমূল কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছেন, তাদের মৃত্যু হচ্ছে। কোন রাজনৈতিক বাধ্যবাধকতায় বা কোন হানাহানির বাধ্যবাধকতায়? প্রথম একটা কথা বলে দিই, দুধকুমার মণ্ডল বিজেপিতেই আছেন, উনি কোনোদিন বিজেপি আবার নেতৃত্বে ফিরে আসবেন। উনি এখন জেলা সভাপতি না, এটাই আসল ঘটনা। এটাই। এখন আমরা বীরভূমে আসি। বীরভূমে যে পরিস্থিতি, আমি নিজে গেছি ওখানে, যদি আপনি দেখেন তৃণমূল কি করে ফেলেছে। সংখ্যালঘু বনাম সংখ্যালঘু, আপনার যদি এটা বলতে একটু কষ্ট হয়, আমি পরিষ্কার বলছি, তৃণমূলের একটি মুসলমান তৃণমূলের একটি অন্য মুসলমানকে মারছে, এটা প্রথম হয়নি, এটা এই জায়গায় হয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপির জন্য এই রাজ্যে প্রথম যারা রাজনৈতিক দল করার জন্য বিজেপি কর্মীদের মৃত্যু হলো, তারাও কিন্তু, আপনি যে ধর্মের কথা তুললেন তাই, তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ছিলেন। ঠিকই ছিলেন তো। কিন্তু ওখানে কি হলো, পারোইতে কি হলো, যারা বিজেপিতে গেল তারাই মরলো না। এখন তো যারা তৃণমূল করছে, তৃণমূলে আছে, তাদেরও মৃত্যু হচ্ছে। আমি বলছি তৃণমূল দেখুন, আমাদের রাজ্যে এখন কি হয়ে গেছে, সব জিনিস যেখানে দেখবেন আপনি, খণ্ডঘোষে যান না, 22শে জুন 3টে লোক মরলো, কে? তৃণমূল বনাম তৃণমূল। এই কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখালেন, শেখ কাজল শেখ বিধানসভায় গিয়ে মিটিং করছেন। আরে উনি তো একটা প্রধান অভিযুক্ত, একটা এফআইআর-এ নাম, পুলিশ ধরলো না কি করে, উনি বিধানসভায় ঢুকলেন কি করে, যেখানে অত নিরাপত্তা। যে সংঘর্ষের কথা বলছেন সেটাও খেয়াল রাখবেন, বালিখাদানের লড়াই 21শে জুলাই আপনি তো বললেন, তৃণমূলকে একটি লোক তো খুব ভালো করে চেনে, তৃণমূলের জননী মমতা ব্যানার্জি, কি বললেন, বালি খদান করলে এটা করো না। আমি সেই দিন থেকে একটাই কথা বলে আসছি, ওই বার্তা ছিল, করতে তো তোমাকে হবেই তৃণমূল, না হলে তো তোমার ব্যবসা চলবে না, কিন্তু ধরা পড়বে না, ঠিক মতন করবে। যে মিটিং করলেন, মাননীয় মন্ত্রী কি মিটিং করছিলেন, ভাই ভাগাভাগি করে নাও, এটাই তো হচ্ছে আমাদের রাজ্যে। আচ্ছা, বেশ। আমি দ্রুত একবার উন্নয়নের কথায় আসবো। অনেকে বলছেন যে পরিসংখ্যান যদি কেউ চোখ রাখেন, স্পষ্ট দেখবেন যে বীরভূমের এত বড় অঞ্চল নানুর, সেখানে উন্নয়নের খতিয়ানে কিন্তু সব থেকে পিছিয়ে পড়া। হিংসার জন্য উন্নয়ন হচ্ছে না, নাকি উন্নয়ন হয়নি বলে সেখানে হিংসার বাড়াবাড়ি, হিংসার এই দাপাদাপি, ডিম আগে না মুরগি আগের মতোই একটা বিতর্ক। কিন্তু কোনো সন্দেহ নেই যে নানুর এই রাজ্যের এবং বীরভূমের সব থেকে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারে? অনেকে বলছেন সংঘর্ষ জর্জরিত নানুরের উন্নয়নের বিষয়টিও সেই রকম। উন্নয়ন হয় না বলে সংঘর্ষ, নাকি সংঘর্ষের জন্যই উন্নয়ন থমকে? সেই উত্তরও নেই কারোর কাছে। তবে কারণ যাই হোক, অনুন্নয়নের ছাপ এখন নানুরের সর্বাঙ্গে স্পষ্ট।
রাস্তা বললে ভুল হবে, বরং যেদিকে চোখ যায় শুধুই খানাখন্দ। গাড়ি তো দূরের কথা, সাইকেল চালানো দুষ্কর। শিশুরা স্কুলে যেতে পারে না, ফসল নিতে ট্র্যাক্টর গ্রামে আসতে চায় না। 10 কিলোমিটার হেঁটে যায়, কিন্তু যখন বর্ষা হয় তখন যেতে পারি না, কাদায় পড়ে যায়। এরকম মানে কাদা পড়ে গেলে আর স্কুল যেতে পারি না, ভীষণ ধুলো লেগে মুখে একবারে জামা কাপড়ে। রাস্তার জন্য আমাদের ধান আলু এসব কম দামে বেচতে হয়। কোনো রুগী বা কোনো ডেলিভারি হলে তাকে প্রচন্ড কষ্টভাবে আমাদের ওখানে তুলতে হয়। জন্মপথেই খারাপ, পরিবর্তন কোনো কিছু হয়, কোনো তো কিছু দেখতে পাচ্ছি না। গ্রামের কয়েকজন নিজের গাঁটের কড়ি খরচ করে শৌচাগার তৈরি করেছেন, কিন্তু সেই সামর্থ্য আর কজনেরই বা আছে? আমরা পার্টির লোক বেশি, যে যাদের টানছে তাদেরকে দিচ্ছে, নিজের আত্মীয় বেছে বেছে দিচ্ছে। রাস্তাঘাট মানে শৌচাগার এসব কিচ্ছু দেখে না, কল আর সব এসব কিচ্ছু না, নিজেদের মানে পকেটে ভুলেই হচ্ছে। নানুরের 5টি গ্রামে লোকসংখ্যা প্রায় 4500। তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সংখ্যা মাত্র 1 জন। নানুরে পানীয় জলের হাহাকার বোধহয় সব থেকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় এই ছবিটাই। সমস্যার কথা মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানও। পানীয় জলের ব্যবস্থা আমাদের এইরকম উন্নত ধরনের কোনো কলের পরিস্থিতি নেই। জলের সমস্যা আছে না? হ্যাঁ, জলের সমস্যা আমাদের কিছু কিছু গ্রামে আছে এবং খুবই পানীয় জলে আমাদের অসুবিধা হয়। প্রকল্প আছে, কিন্তু তার সুবিধা কি মেলে? 100 দিনের কাজ এখানে মোটেই হয় নাই। আমার কার্ড আছে, কম করে আজকে 3-4 বছর কার্ড হয়েছে 100 দিনের, মমতা আসার পর একদিনও কাজ পায় নাই। খেটেছি দিন 10-15, মাইনে পায় নাই। চাইতে গেলে মারামারি, লাঠালাঠি, বন্দুক বার করাকরি করছে। কিন্তু টাকা তো আসে, তাহলে কাজ হচ্ছে না কেন? চাঞ্চল্যকর অভিযোগ শোনা গেল তৃণমূলেরই স্থানীয় পঞ্চায়েত সদস্যের গলায়। টাকা পয়সা আসে না সেরকম, আর যদি যেটুকুই আসে সেটুকু কাজ হয় না। সেটুকু যারা মস্তান আছে সেই মস্তানদের পকেটে ঢোকে। এরাও তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ। প্রতিবাদ করলে তো ভয়ের আশঙ্কা তো আছেই, প্রতিবাদ করা যায় না। দলের ভয়, কেসের ভয়, মানুষকে কেসের ভয় দেখানো হয়। অনেকে বলছেন কাজ নিয়েও যদি রাজনীতি হয় তাহলে সেই বেড়া টপকে উন্নয়ন আসবে কি করে? নানুরের আনাজ কানাজ থেকে উঠে আসা বাস্তবের ছবিটা বলছে, নানুরে শুধু বদলিয়েছে রাজনীতির রং, বদলেছে নেতাদের মুখ, বদলায়নি নানুরবাসীর জীবনযাত্রা। নানুর আছে সেই নানুরেই। নানুর থেকে ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। উদয়নদা, এর পাশাপাশি আছে আইন শৃঙ্খলার প্রশ্নটা। কালকে স্বয়ং বিচারক প্রশ্ন তুলেছেন যে 22 জন এফআইআর নেম, 22 জনে মিলে অ্যাম্বুলেন্সে যাওয়া যায় কিনা ভিন্ন প্রশ্ন, কিন্তু তার একজনকেও গ্রেফতার করা হলো না, 3 জন মানুষ মারা গেলেন। না, দেখুন, আপনারা যেটা দেখাচ্ছেন যে নানুরে অনুন্নয়নের জন্য একটা অঞ্চলে অবশ্যই সেখানে অপরাধ প্রবণতা বাড়ে এবং কি হচ্ছে না হচ্ছে সেই তথ্যগুলো আসতে সময় লাগে অনেক, এবং তথ্য আসে না বলেই এই হিংসার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। এটা তো অমর্ত্য সেনের নাম করে বলার দরকার নেই, কিন্তু এটা এখন সবাই জানেন যে যেখান থেকে তথ্য কম আসে, যেখান থেকে সংবাদ কম আসে, সেখানেই কিন্তু অগণতন্ত্র সেখানে জাঁকিয়ে বসে। কিন্তু আপনারা যে অনুন্নয়নের এটা দেখাচ্ছেন, আমি কাগজে পড়ছি, আপনারা একরকম দেখাচ্ছেন ঠিকই, কিন্তু কাগজে 2 ধরনের ভার্সন আসছে। একটা হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে গুলি চলেছিল বাইকে, নাকি বাইক থেকে অ্যাম্বুলেন্সে গুলি চলেছিল। না না না, অ্যাম্বুলেন্স থেকে, একদম আমি দ্বিধাহীনভাবে আপনাকে বলছি। যদি এটা হয়ে থাকে তাহলে তো অনুন্নয়নের ব্যাপারটা আরো চোখে আঙুল দিয়ে দেখানো যায়। যে যেখানে ধরুন তাহলে তো এবার বলতে হবে ওখানে যে বিদ্যালয় আছে, সে বিদ্যালয়েতে কি সমাজবিরোধীরা বাসা বাঁধে? একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটা আপনার স্বাস্থ্য কেন্দ্রের কথা দেখাচ্ছেন, অ্যাম্বুলেন্সটা তো বিধায়কের তহবিল থেকে দেওয়া হয়েছে রোগীকে বহন করার জন্য, সেখানে অপরাধীরা আসছে। এটা তো আমি বলবো ঘটনা যাই হোক, সেই 1947 সাল কি ব্রিটিশ আমলে নানুরে কি হয়েছে সেটা আমাদের জানার দরকার, কিন্তু এই একটি মাত্র ঘটনা, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ যে স্বাস্থ্য কেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স, হ্যাঁ, বিধায়কের টাকায় কেনা, যারা আসছে তারা বিধায়কের বিরোধী পক্ষ, হ্যাঁ, এবং স্বাস্থ্য কেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে গুলি বিনিময় করার জন্য, সারদার টাকা পাচার হয়েছে শুট আউট করার জন্য অ্যাম্বুলেন্সে। এই অপরাধীদের তো মানে ভারতীয় দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আইন শৃঙ্খলার প্রশ্নটা সেখানেই তখনই দৃঢ়ভাবে করবে যখন আমরা সত্য জায়গাটাকে হিট করতে পারব। 22 জনের একজনের নাম এফআইআর এ আছে, এরকম কেউ ধরা পড়েননি, ধরা তো পড়া দরকার, এবং তাদের চরম এবং
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আর বাইরে যে আলোচনাগুলো হচ্ছে, যে বিধানসভায় যে আলোচনা হচ্ছে বা অন্যত্র যে আলোচনা হচ্ছে, সেগুলো তো আমি বলবো তো এগুলো সুপার স্ট্রাকচার। আসল বেসিক স্ট্রাকচারটা হচ্ছে বালি খাদান, আসল বেসিক স্ট্রাকচারটা হচ্ছে তোলাবাজি। হ্যাঁ, সেইটাকে কিন্তু হিট করা দরকার, এবং সেইখানে যদি হিট না করতে পারি তাহলে কোনো উন্নয়ন করা যাবে না। রইলেন না সেটা বড় কথা, কিন্তু উন্নয়নটা প্রয়োজন। এই মূল বিষয়টাকে আঘাত না করার জন্য এই বেনজলই কিন্তু একসময় বামফ্রন্ট সরকারকে ডুবিয়েছে। শ্রমিক দ্বারা বারবার আত্মসমালোচনায় পার্টি চিঠিতে সেই কথা বলেছেন, আর তৃণমূল কংগ্রেসের একেবারে মানে সেই রাস্তাতেই হাঁটছে এত দ্রুত। মানে আপনি বলুন আমায়, সিন্ডিকেট, বালি খাদান, কয়লা খাদান, কোন বিষয়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া গেছে? আজকে আপনাকে জানিয়ে রাখি যে গদাধর হাজরা বিধায়ক, তার নেতৃত্বে মিছিল হয়েছে কাজল শেখের ফাঁসি চাই। সেই গদাধর হাজরা প্রথম নিহতদের বাড়ি যান, তারপর অনুগামীদের নিয়ে মিছিল বের করেন। না শুনুন, ব্যাপারটা হচ্ছে সমস্যাটা তো আজকের নয়, দীর্ঘদিনের। আজকে আনন্দবাজার পত্রিকা সুন্দর করে লিখেছে, ভালো খুব খারাপ লেখ। কবে থেকে শুরু হয়েছে, আমার শুধু হাসি পাচ্ছে শ্রমিক বাবুর নীতিবাক্য শুনে। তো ঘোড়াও হাসবে। কি ছিল না, আপনার ওখানে লিখেছে সুচপুর, পাপুড়ি, জুসকড়া, সকলিপুর, বড়াছাওড়া, জলুঙ্গি, নওয়াগনগর। শুধু তাই না, শুধু নানুর নয়, দুবরাজপুর, খয়রাসোল, সাঁইথিয়া, নলাটি, ইলামবাজার, কি দেখতাম আগে। সুতরাং উনি যদি নীতিবাক্য করে আজকে বলে যে তৃণমূল, তার ইতিহাসটাকে দেখতে হবে। এবং আমরা না তৃণমূল মরছে, কিন্তু আপনারা কি করেছেন? ওই সুচপুর গণহত্যা শুধু থেকে না, কি আরম্ভ করেছেন। আগে আপনাদের সঙ্গে হতো কাদের হতো, আপনাদের অন্য পার্টি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি। সুতরাং এখন তৃণমূল। সুতরাং আপনারা স্বচ্ছ হয়ে 4 বছর আগে আপনারা অত্যন্ত ভালো ছিলেন, জায়গাটার অনুন্নয়নের তো আপনারাও দায়ী। মানে একটা জিনিস, বলছেন যে সব তৃণমূলের। না না, আমি বলছি পরিবর্তন কিছু হলো না, ওনারা যা চালিয়েছেন তাই চলছে। আমি তা বলিনি, অনুন্নয়নটাকে একটা কথা বলি, যারা ওই কাজগুলো করে তারা চায় অনুন্নয়ন থাকুক। অনুন্নয়ন করলে এইসব কাজগুলো বেশি করে রয়ে গেছে করে তো লাভ নেই। কিন্তু আমার কথা হচ্ছে উন্নয়ন হলে তো ওদের বালি খাদানের সমস্যা অনেকটা বন্ধ হয়ে যাবে। 4 বছরে উন্নয়ন করতে কে বারণ করেছিল? আপনাকে একটা কথা বলছি, না বারণ করেছিল এটাকে। সমস্যা এই যে সমস্যাটা কারো বাবার সাধ্য নেই করা, আর এইগুলো হয় না। এইগুলোর জন্য শাসন কেন করেন না? এখন কি করবেন না? 20-30 বছর 40 বছর আগে থেকে বালি খাদান চলছে। আজকে যদি বলেন বালি খাদান বন্ধ হবে, সিন্ডিকেট কোনোটাই বন্ধ হবে না। বালি খাদান, কয়লা খাদান দুটোই চলবে। তো শুনুন, এই খাতা কেউ বন্ধ করতে, কোনো রাজ্যে বন্ধ হয়নি। আমি বারবারই বলছি একটা কথা, আমি সবসময় বলি, ব্রাইবারি এন্ড করাপশন গ্রাউন্ড রে এটা ঘোষণা করে বন্ধ করা। তিনি সব বলবেন, তিনি সবটা মেনে নিলেন, এটা খুব ভালো লাগলো। বারবার কথা বলছি, উনি না থামলে তো হবে না, সত্য কাজ করতে হবে। একটা সিন্ডিকেট থামবেন না, আপনি বলতেই থাকবেন। আপনাকে বলতে হবে আজকে সব অনন্তকাল বলবেন না, অনন্তকাল না, কিন্তু আপনি বলেন অনন্তকাল নয়। কারণ আমার সময় প্রায় শেষ হয়েছে। আমি দ্রুত একবার দেখাবো শেষে যে সমস্যা আজকের নয়, এই কথাটাই আমার সমর্থন আছে। কেন নয় দেখাবো। দেড় দশক আগের কথা, সুচপুরের ভয়াবহ গণহত্যার হাত ধরে রক্তপাতের রাজনীতির আঙিনায় পা রেখেছিল বীরভূমের নানুর। খুন হয়ে যাওয়া 11 জন তৃণমূল সমর্থক ক্ষেতমজুরের নিথর দেহের সেই ছবি রাজ্যবাসী আজও ভুলতে পারেনি, ভুলতে দেয়নি নানুরও। অনেকে বলছেন 2 দিন আগে 3 জনকে যেরকম নৃশংসভাবে খুন করা হয়েছে তাও তো গণহত্যাই। আর এই ঘটনাই বুঝিয়ে দিচ্ছে নানুর রয়েছে নানুরেই, তার মাটিতে রক্তের দাগ আজও স্পষ্ট। কখনো এলাকা দখলের লড়াই, কখনো গোষ্ঠীদ্বন্দ্ব, নানা কারণ ঘিরে বারবার নানুরে ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। রাজ্যে পতাকার রং বদলেছে, কিন্তু বদলায়নি নানুরের পটচিত্র। বাম আমলে যেমন নানুরের এলাকা দখল নিয়ে ফরওয়ার্ড ব্লক, আরএসপির মতো শরিক দলের সঙ্গে সিপিএমের সংঘর্ষের অভিযোগ উঠত, তা অব্যাহত তৃণমূল আমলেও। অনেকে বলছেন বাম আমলে যে লড়াই শরিকদের মধ্যে ছিল তা এখন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে একদা গণহত্যাকে হাতিয়ার করেই নানুরের দাঁত ফোটাতে শুরু করে তৃণমূল। 2011 সালে নানুর বিধানসভা কেন্দ্রটি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। কিন্তু ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুব্রত মণ্ডল, কাজল শেখ বা গদাধর হাজরাদের নিয়ে নানুর দিবস পালন করতেন, আজ তাঁদের গোষ্ঠীর লড়াইয়ের চোটে রাতের ঘুম উড়ে গিয়েছে নানুরবাসীর। এবিপি আনন্দ। দেবনাথ বাবু বলছেন ওই ট্র্যাডিশন চলছে, চলবে। আপনি থামুন না, অনেক তো বলেছেন, থামুন।
আপনি থামুন, ওনার সমস্যাটা হচ্ছে টিকিট পাওয়ার জন্য এত পাগল হয়ে গেছেন যে সিন্ডিকেট রাজের পক্ষে একজন অধ্যাপক দাঁড়িয়ে পড়ছে, আজকে চলার পক্ষে একজন অধ্যাপক দাঁড়িয়ে পড়ছে। আপনি সবচাইতে সমস্যার ব্যাপারটা কি আপনি থামুন, আপনি মাঝখানে বলবেন না, থামুন। কথাটা হচ্ছে এই যে গোলাগুলি, এই গোলাগুলি বন্ধ করতে পারবে না, তার কারণ এই গোলাগুলিওয়ালারাই তৃণমূলের নেতা, মুখ্যমন্ত্রী প্রশ্রয়দাতা। এখন ওর মতো অধ্যাপকরা টিকিট পাওয়ার জন্য এই সিন্ডিকেট রাজের গলা বানাতে পারে, সেটা অন্য কথা, কিন্তু রাজ্যের মানুষের ভবিষ্যৎটা কি? এই রাজ্যের বদল হয়নি। আমার সময় একেবারে শেষ, ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের দেখাবো। রাজ্য বনাম রাজ্যপালের লড়াইয়ের নতুন অধ্যায় কি আজ শুরু হলো, ছোট্ট একটা বিরতির পর। রাজ্য বনাম রাজ্যপাল, পশ্চিমবঙ্গ এই লড়াই বারবার দেখেছে, কখনো ধরমবীর, কখনো বিডি পান্ডে, কখনো টিভি রাজেশ্বর বারবার রাজ্যপালদের বিরুদ্ধে, কখনো অতি সক্রিয়তা, কখনো রাজভবনে বসে রাজ্য সরকারের বিরোধী চক্রান্ত করা, কিংবা কখনো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করা, ন্যায্য অন্যায্য নানা ধরনের অভিযোগ উঠেছে। অনেকে বলছেন যে এই রাজ্য বনাম রাজ্যপাল লড়াইয়ের আরেকটা অধ্যায় সূচনা হলো আজ মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নয়াদিল্লিতে বসে পরিষ্কার বললেন যে রাজভবন থেকে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল। এই নিয়েই আমাদের এই পর্বের আলোচনা, আমাদের এখনকার বিষয়। বাহিনী বিতর্কের হাত ধরে ফিরল রাজ্যপাল সংঘাত, মোদি বিরোধিতায় মমতা কেজরিওয়ালের মঞ্চে মানিকো। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপি নেতা, আছেন পার্থ প্রতিম বিশ্বাস, অধ্যাপক, অন্যদিকে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আছেন শিক্ষক বিজন সরকার। ওদের কাছে যাব, কিন্তু আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে কি অভিযোগ আনলেন খোদ নয়াদিল্লিতে বসে, দেখাবো। দীর্ঘ আমেরিকা সফর সেরে মঙ্গলবারই দিল্লি ফিরেছেন নরেন্দ্র মোদী, আর বুধবার সেই দিল্লিতে দাঁড়িয়েই সরাসরি রাজ্যপালের এখতিয়ার নিয়ে কড়া আক্রমণ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। गवर्नर खुद लेटर लिखता है होम मिनिस्ट्री को कि आप सेंट्रल पुलिस फोर्स दो एक म्यूनिसिपैलिटी इलेक्शन में, तो ये कैसा है? क्या कोऑपरेटिव फेडरलिज्म है? যার আহ্বানে দিল্লিতে কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র ব্যবস্থা শীর্ষক মুখ্যমন্ত্রীদের কনক্লেভে অংশ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া, সেই অরবিন্দ কেজরিওয়ালও এদিন একই সুরে কেন্দ্র নিযুক্ত দিল্লির উপরাজ্যপালের ভূমিকা নিয়ে জোরালো আক্রমণ শানান। जिस तरह से गवर्नर की अपॉइंटमेंट होती है वो एक तरह से केंद्र के एजेंट के रूप में काम करते हैं, तो उनको जिस तरह से इस्तेमाल करके केंद्र राज्यों के अंदर हस्तक्षेप किया जाता है। जब से हमारी सरकार बनी है 14 फरवरी को, तब से लेकर आज तक हमारे लेफ्टिनेंट गवर्नर ने कम से कम मेरे 30 ऑर्डर नल एंड वॉइड कर दिए। রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিতে গিয়ে বুধবার চরম আক্রমণাত্মক অবস্থান নেন মমতা। जिसको मर्जी पैरेलल गवर्नमेंट चलाओ, गवर्नर हाउस से प्रेसिडेंट एडवाइस करे एक पोजीशन है, तो गवर्नर कैसे नॉमिनेटेड लोग हो गया पैरेलल गवर्नमेंट। এমনকি রাজ্যপালের এখতিয়ার নিয়ে ক্ষোভ উগরে দিতে প্রধান রাজনৈতিক শত্রু সিপিএম পরিচালিত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। There must be a Lakshman Rekha. Tripura, my CPM chief minister also said the same thing. Forget I am a political enemy. He is my political enemy. I am his political enemy. But government चलाने के लिए जो उसको हक मिलना चाहिए, that हक everybody should maintain that. রাজ্যপালের ভূমিকা কিংবা প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। করদাতাদের কোটি কোটি টাকা খরচ করে এই আলংকারিক পদ রেখে দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই বলে বারবার অনেকেই দাবি করেছেন। সেই সঙ্গে বহুবার রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সরকার ভাঙা গড়ার মূলে নাম উঠে এসেছে বহু রাজ্যপালের। 1967 সালে এ রাজ্যে যুক্তফ্রন্ট সরকার ভাঙার খেলায় কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছিল তৎকালীন রাজ্যপাল ধরমবীরের বিরুদ্ধে। পরবর্তীকালে এ রাজ্যে প্রাক্তন গোয়েন্দাকর্তা টিভি রাজেশ্বরকে যখন রাজ্যপাল করে কেন্দ্র পাঠিয়েছিল, তখন বামেরা অভিযোগ করেছিল নজরদারির জন্য তাকে পাঠানো হয়েছে। বিডি পান্ডে, ত্রিভুবন নারায়ণ সিংহ, অনন্ত প্রসাদ শর্মা থেকে গোপাল কৃষ্ণ গান্ধী কিংবা এখনকার কেশরীনাথ ত্রিপাঠী, বিতর্কের ঊর্ধ্বে কি কোনো রাজ্যপাল থাকতে পেরেছেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ যেমন বলছেন, পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তার কথা রাজ্য নির্বাচন কমিশন কিংবা রাজ্য সরকারকে তো জানাতে পারতেন রাজ্যপাল।
সরাসরি কেন্দ্রের কাছে গেলেন কি করে? এছাড়াও যখন যে দল সরকারে তখন তার মনের মতো লোককে রাজ্যপালের পদে বসানোর অভিযোগও এই পদটির গরিমা অনেকাংশে ক্ষুণ্ণ করেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এ রাজ্যের বর্তমান রাজ্যপাল একদা উত্তরপ্রদেশে বিজেপির হেভিওয়েট নেতা ছিলেন। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় আবার এ রাজ্যে বিজেপির বড় নেতা ছিলেন। কংগ্রেস আমলেও বারবার এমনটাই হয়েছে। মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য তাই রাজ্যপাল নিয়ে সেই বিতর্ক আরও একবার উস্কে দিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। কিষাণ, আপনি নিশ্চয়ই জানবেন যে বিডি পাণ্ডের নামই বিরোধীরা দিয়েছিলেন বঙ্গদমন পাণ্ডে। আজকে কোনো রাগঢাক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ এনেছেন। না, তো আমরা যেটা ফিশ ফ্রাই রাজনীতির কথা আজ থেকে 6 মাস 7 মাস আগে থেকে বলছিলাম, সেটা তো সত্যি প্রমাণিত হলো আজকে দিল্লির মঞ্চে একদিকে অরবিন্দ কেজরিওয়াল, একদিকে মানিক সরকারের মধ্যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময় নয়, কিছু সময় ঠিক আছে, একসঙ্গে না, একসঙ্গে নয়, মানে মঞ্চটা তো এক ছিল। তো আর মুখ্যমন্ত্রীর যে ভাষা, এ তো মাওবাদীদের ভাষা, পলিটিক্যাল এনিমি। কোনো গণতন্ত্র প্রিয় মানুষ কিংবা গণতন্ত্রের কোনো রাষ্ট্রনেতা সে কখনো পলিটিক্যাল এনিমি শব্দটা ব্যবহার করে? এটা তো মাওবাদীদের ভাষা। এবং এটা তো আমরা এই সিপিএম এবং বামপন্থী যারা ভারতকে রাষ্ট্র হিসেবেই মানতে চায় না, তাদের মুখে এরকম ভাষা শুনি। আমরা বলতে পারি পলিটিক্যাল অপোনেন্ট, আমরা বলতে পারি পক্ষ প্রতিপক্ষ বিপক্ষ, এইসব কথা বলতে পারি, এটা গণতান্ত্রিক কথা। কিন্তু যে পলিটিক্যাল এনিমি, তার মানে উনি বলতে মানে উনার কথাতে প্রকাশিত যেটা আমরা বুঝতে পারছি যে উনি একদম একনায়কতন্ত্রে বিশ্বাস করেন, উনি গণতন্ত্রে বিশ্বাসই করেন না। এবং সেই গণতন্ত্রের জন্য আরেকটা অপর গণতন্ত্রে হত্যাকারী যে আরেকটি দল, সেই মানিকবাবুর সিপিএম, বর্তমানে এখানে যে সিপিএম দল, তার নামে এই দুটো প্রসঙ্গেই আমি দুজনের কাছে আসবো। তার আগে কৃষাণুর যে বক্তব্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন রাজ্যপালকে নিয়ে, রাজ্যপালের কোন পদক্ষেপটা উনার খারাপ লেগেছে আমি জানি না। রাজ্যকে অন্ধকারে রেখে স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি দেয়। আমি আপনাকে বলছি সেটা আধা সামরিক বাহিনীর ইস্যুতে আপনি নিশ্চয়ই জানেন, গেছে কি জানি সেটা তো জানা নেই। জানলে আমি আপনাকে কিছুটা, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের জিসটা তো আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু আপনাকে বলতে পারি যে আপনাকে ভুলে যান, আপনি একজন বিজেপি নেতা, আপনি রাজ্যবাসী হিসেবে আমায় বলুন যে আপনারা গেলেন, অবশ্যই আপনাদের যাওয়াটা অত্যন্ত সঙ্গত যে আপনারা মনে করছেন কোথাও বিচার পাচ্ছেন না, রাজ্যপালের কাছে গিয়ে আপনারা ডেপুটেশন দিলেন। রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে যেতে পারতেন। মীরা পাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার নিয়োগকর্তা রাজ্যপাল, সুতরাং রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনের কাছে আপনাদের ডেপুটেশন বা আপনাদের বক্তব্য জানাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। রাজ্য সরকারের কাছে জানাতে পারতেন, তিনি রাজ্য সরকারের পরামর্শদাতা, তিনি কোথায় জানালেন না হোম মিনিস্ট্রিতে। মানে আমি বলছি যে এটা রাজ্যপাল কি তার এখতিয়ারের মধ্যে ছিলেন মানে এই ইস্যুতে? আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তোলেননি, কিন্তু আপনি আমার এইটা বলুন। প্রশ্নটার উত্তর যদি কোনো সংবিধান বিশেষজ্ঞ থাকে, যদি আমাদের বিশ্বনাথ দা আছেন, উনারা ভালো বলতে পারবেন। আমি এই ব্যাপারে কোনো এক্সপার্ট নই, কিন্তু রাজ্যপাল যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে নিশ্চয়ই তার পেছনে কোনো সুচিন্তা আছে, তার জন্যই তিনি মানে সেই কাজটি করেছেন। আজকে বারবার আমরা কেন্দ্র বাহিনী এখানে নিয়ে এসে ব্যবহার করা হয়। না, আপনাদের, আমি তো বললাম আপনাদের বক্তব্য ন্যায্য ছিল। আমি বিশ্বনাথবাবু পরিষ্কার যে এর রাজ্যে এই রাজ্যপালকে আমরা দেখলাম শিক্ষকদের কোড অফ কন্ডাক্ট তিনি রাজ্য সরকারকে বললেন কোড অফ কন্ডাক্ট তৈরি করতে, যেটা পার্থ চট্টোপাধ্যায় পার্থবাবুরা হাতিয়ার করলেন। মানে কি, রাজ্যপাল হচ্ছেন আচার্য, তিনি উপাচার্যদের বলবেন তো কোড অফ কন্ডাক্ট। আমি যদি বলতে হয় তো স্বাধিকার তো রাজ্যপাল নিজে ভাঙছেন, তার কারণ উপাচার্যদের তো আচার্য রাজ্যপাল নিজে নিয়োগ করেন। আমি বলছি যে রাজ্যপাল তার এখতিয়ারের মধ্যে কি থাকছেন? এই প্রশ্ন গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ করতে পারে। আপনি দেখুন, যখন শিক্ষকদের বিরুদ্ধে আচার আচরণ তৈরি করার কথা বলা হলো, তখন কিন্তু রাজ্য সরকার মানে সেটাকে সাধুবাদ জানিয়েছে। কেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে উষ্মা প্রকাশ করলেন, তার কারণটা হলো যে তৃণমূল কংগ্রেসের যে ভিত্তি, সেখানে নির্বাচন প্রক্রিয়ায় ললেসনেসটাই হলো সবচেয়ে প্রধান প্রাণ শক্তি। ফলে এখানে যদি কেন্দ্রীয় বাহিনী কোনো কারণে চলে আসে, তাহলে কিন্তু রীতিমতন শাসক দল থ্রেটে পড়তে পারে এবং নির্বাচনের যে প্রাণ শক্তির উপর দাঁড় করিয়ে, অর্থাৎ যে মানে পেশি শক্তির উপর দাঁড়িয়ে নির্বাচন একের পর উনি পার করছেন, সেখানে সরাসরি আঘাত হানতে চাইছেন রাজ্যপাল। ফলে এটা তিনি তার পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন। আমি বলছি এই কারণে কিন্তু ওইরকম একটা মঞ্চে গিয়ে সরাসরি মানে প্যারালাল প্রশাসন চালানোর অভিযোগটা তিনি আনলেন। আমি একবার চিঠিটা দিতে পারে কিনা আমি বিষয়ে বলুন না, দিতে পারে কি রাজ্যপাল? না, এক্স্যাক্ট আমি বলছি যে সংবিধান যে জায়গাটা দিয়েছে
তাতে প্রতি 15 দিন অন্তর নোট পাঠানোর অধিকার এবং সেখানে স্বাধিকার আছে তার। মানে এই 15 দিনের যে নোটটা, এটা হলো আলাদা করে না, আলাদা আমি আপনাকে বলছি আলাদা করে চিঠি পাঠানোর কোনো এখতিয়ার রাজ্যপালের নেই। কারণ এটা নিয়ম হলো যে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের পার্সপেক্টিভে আমাদের যে স্বরাষ্ট্র সচিব আছে, মুখ্য সচিবের মাধ্যমে সেটা অ্যাকচুয়ালি দিল্লিতে যাওয়ার কথা। একটা জিনিস বলছি, যদি একটা কোনো ফরেন এখানে পাওয়ার এখানে কোনো মানে যেটা আমরা খাগড়াগড়ে দেখলাম, খাগড়াগড়ে যে একটা বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন তারা এখানে এসে ঘাঁটি গেড়েছে এবং সেখানে একটা বিদেশি রাষ্ট্রের সেখানে নির্বাচিত সরকারকে তারা অনৈতিকভাবে ফেলে দেওয়ার ভোটের জন্য ফোর্স চাওয়া এর সঙ্গে আমি পার্থবাবুর কাছে যাব। কৃষাণু খানিকক্ষণ আগে একটা চমৎকার পয়েন্ট বলছিল যে বাম এবং তৃণমূল কংগ্রেস, আপনি মানবেন পার্থবাবু এই প্রথম মানে একটা সবাই, আমি আবার বলছি কৃষাণু যেভাবে ছবিটা আঁকলো এক্স্যাক্টলি ছবিটা সেরকম নয়। একই সময় মানিক সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে ছিলেন না, কিন্তু আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানিক সরকার সম্পর্কে, মাই সিপিএম চিফ মিনিস্টার অলসো সেড দ্য সেম থিং। মানিক সরকার তার বক্তব্য শেষ হয়ে বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকেন, তিনি বলছেন আই হ্যাভ নট হ্যাড অ্যান অপরচুনিটি টু ডিসকাস দিস থিংস উইথ মমতা ব্যানার্জি। আমি বলছি এতটা সহমর্মতা এবং প্রায় একই রকম দুটো রাজ্যের স্বার্থের সুরে এর আগে দুজনকে কিন্তু আমরা বলতে শুনিনি। না, আপনি আরো ভালো জিনিস শুনতে পাবেন যে আমরা নজরুল মঞ্চের গ্রিন রুম থেকে যে বৈঠকটা দেখেছিলাম সেটা তো আমি বলেছি যে একেবারে কবিপক্ষ থেকে শুরু হয়ে 22 শ্রাবণ পর্যন্ত চলেছিল। এবং এমন হলো যে অমিত শাহ রাজ্যে এসে উনি 2016-তে যে একটা নির্বাচন আছে বিধানসভা নির্বাচন, সেটা ভুলে গেলেন বেমালুম। 2019-এর আগে আর কোনো কিছু মনে পড়লো না তার। ফলে সখ্যতা রাজনৈতিকভাবে কার সাথে কার রাজ্যের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। এইবার আমি আপনাকে বলি যে মানিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দ্রুত একবার দেখে নেব রাজনৈতিক মহলের জল্পনা। এক অনুষ্ঠানে দুজনেই এলেন, কিন্তু একজন আসার আগেই আরেকজন রওনা দিলেন। অরবিন্দ কেজরিওয়ালের আয়োজিত কনক্লেভে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছলেন তার আগেই বৈঠক সেরে সেখান থেকে রওনা দিয়েছেন সিপিএম পরিচালিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে দেখা না হলেও যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের গলায় পরস্পরের প্রসঙ্গ উঠে এলো। आपका jurisdiction you should not cross and our jurisdiction we should not cross. There must be a Lakshman Rekha. Tripura, my CPM chief minister also said the same thing. Are you looking forward to this kind of platform who's going to meet more often to discuss this cooperative federalism? Now, I have not got the opportunity to discuss with Mamata Banerjee. Just now I have had discussion with Kejriwal. মাত্র দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ায় দুজনের সঙ্গে আলাদা করে বৈঠকের সিদ্ধান্ত নেন কেজরিওয়াল। বৈঠক সেরে মানিক সরকারের সঙ্গে যখন দিল্লির মুখ্যমন্ত্রী যৌথ সাংবাদিক বৈঠক করছেন তখন খবর আসে কিছুক্ষণের মধ্যেই আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী সেখান থেকে রওনা দেন, পৌঁছন মমতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সংসদের বাইরে কংগ্রেসের ধর্নার সময়ও দেখা যেত যখন তৃণমূল সাংসদরা উপস্থিত হতেন তখন সেখানে বামেরা থাকতেন না, একজন চলে যেতেই অপরজন হাজির হতেন। এখানেও সেই একই হলো, কারণ রাজনৈতিক বাধ্যবাধকতা। যদিও মোদী সরকারকে আক্রমণে মমতা মানিক দুজনেরই সুর ছিল কার্যত এক। नेशनल डेवलपमेंट काउंसिल था, उसमें भी स्टेट गवर्नमेंट कैन रेज देयर वॉइस, वो भी बंद हो गया कि नीति आयोग को फुल मीटिंग होना चाहिए और जिसमें all chief minister along with all the subjects should be discussed. Our Prime Minister is saying cooperative federalism. The cooperative federalism means what? This is not clear to us. মুখ্যমন্ত্রীদের ডাকা কনক্লেভ সেভাবে সফল না হওয়ায় মমতা মানিক দুজনকেই একসঙ্গে কেজরিওয়ালকে সান্ত্বনাও দিতে দেখা গিয়েছে। लास्ट टाइम एक मीटिंग हम लोग को हुआ था, वो मीटिंग भी आज था, लेकिन बिहार का चुनाव है इसी के लिए वो मीटिंग नहीं हो पाया है, इसको डिफर कर दिया है। बिहार का इलेक्शन का बाद में इसका बारे में हम लोग चर्चा करेंगे। It's a political issue, no doubt about it. Might be political reasons behind all these things. Respond is not according to his expectation, but there is no point of dishearten. নবান্নে গিয়ে বিমান বসুরা ফিশ ফ্রাই খাওয়ার পর সিপিএম নেতৃত্বকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল। তাই সামনে 2016 বিধানসভা ভোটের আগে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন না সিপিএম পরিচালিত একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মোদী সরকারের সমালোচনা মিলিয়ে দিল দুজনের সুর, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।
পার্থবাবু, নিঃসন্দেহে এখান থেকে যারা ফেডারেল ফ্রন্ট ভাবছিলেন জোর ধাক্কা খেলো, তার কারণ মাত্র দুজন মুখ্যমন্ত্রী, কিন্তু মমতা মানিক সরকারের সুর একেবারে বহু ক্ষেত্রে রাজ্যের স্বার্থে, নিজের রাজ্যের স্বার্থে তারা বলবেন, কিন্তু একই সুরে বেজেছে। না, সুর বাজলেও আসলে কি হয় যে কোন সুর কার গলায় বাজছে সেটা একটু বোঝা দরকার। একটাই কারণের জন্য যে আমিও খুব স্ট্রংলি বিশ্বাস করি যে রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্টগুলো মোর আর লেস পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। ফলে এইবার এবং মুশকিলটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার তাকে ডিস্টার্ব করার জন্য, খানিকটা জিওপার্ডাইজ করার জন্য রাজ্যপালরা ব্যবহৃত হয়েছেন। শুধু এই যে হয় না, আমি বলবো বিজেপি কেন কংগ্রেসের সময় ব্যবহৃত হয়েছে। ফলে এরকম একটা উদাহরণ আছে, নির্বাচিত একটা সরকারকে ডিস্টার্ব করা। ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট কি দেখেছি বামফ্রন্টের সময়। আমি বলিনি আপনার সময়, আমি আপনার সময় বলিনি, কিন্তু এখন মুশকিলটা হচ্ছে এই যে যখন যদি যুক্তি এটা হয় যে একটা নির্বাচিত সরকারকে নাড়া খাওয়ানোর চেষ্টা আপনি করছেন, তাহলে সেই রাজ্য সরকার তারা যখন একটা স্বশাসিত সংস্থা, সেখানে নির্বাচিত সংস্থাগুলোকে ভেঙে দিচ্ছে, সেখানকার স্বশাসনে হস্তক্ষেপ করছে এই রাজ্যের সরকার, তাহলে আমি বলছি ডাবল স্ট্যান্ডার্ড কেমন হচ্ছে। যে যুক্তিতে আপনি রাজ্যপালের ইন্টারভেনশনটাকে আনওয়ান্টেড বলছেন, আপনি ঠিক সেই একই কারণে আপনি কি করে হচ্ছে স্বশাসিত সংস্থাগুলো হাত গলাতে পারছেন, নাক গলাতে পারছেন। এবং এখানে রাজ্যপালের ভূমিকা আমি বলবো যে আবার ভাবা উচিত, আচার্য এবং রাজ্যপাল এই দুটো এক পদ হওয়া উচিত নয়, এক ব্যক্তি হওয়া উচিত নয়। কারণ সরকারের এই সমস্ত কাজ চোখ বন্ধ করে রাজ্যপালেরা যেভাবে দেখে গেছেন স্বশাসন ভাঙার প্রক্রিয়ায়, সেখানে দাঁড়িয়ে আচার্য যদি হন রাজ্যপাল আসলে পলিটিক্যাল পারপাসটা সার্ভ করছেন আইদার কেন্দ্রের অথবা রাজ্যের সরকারের, কিন্তু আচার্যের ভূমিকা পলিটিক্যাল পারপাস সার্ভ করা নয়। ফলে এখন থেকে আমি বললাম কেশরীনাথ ত্রিপাঠী হয়তো শুরু হতে পারে, এখান থেকেই শুরু হোক যে আচার্য ভিন্ন ব্যক্তি হবেন, যিনি শিক্ষার সাথে যুক্ত, যিনি রাজনীতির সাথে যুক্ত। রাজ্যপালরাও দয়া করে যেন তাদের এখতিয়ারের বিষয় বিবেচনা করেন, অবশ্যই সংবিধান তাকে নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে ঠিক কতটুকু জায়গা দিয়েছে। এবং আনফরচুনেটলি ভারতবর্ষের ইতিহাস সেই কথাই বলে যে যতগুলো রাজ্যের সরকার ভাঙা হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যপালেরা ছিল ইনস্ট্রুমেন্টাল। আমি দ্রুত একবার দেখে নেব যে মোদী বিরোধিতার এই মঞ্চই কি তাহলে কাছাকাছি আনলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানিক সরকারদের মোদী বিরোধিতার স্বার্থে, কেন্দ্র বিরোধিতার স্বার্থে। দেখুন, উপলক্ষ অন্য হলেও মোদী বিরোধিতায় যে মমতা কেজরিওয়ালকে দিল্লির বুকে এক মঞ্চে এনে দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে। আর সরকারিভাবে জানা না গেলেও বার্তাটা নিশ্চয়ই পৌঁছেছে কয়েক কিলোমিটার দূরে 7 রেস কোর্স রোডে, যার বাসিন্দা মঙ্গলবারই আমেরিকা সফর সেরে দেশে ফিরেছেন। যে লক্ষ্যে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীদের এই কনক্লেভের ডাক দিয়েছিলেন তা অবশ্য বুধবার শুরুতেই ধাক্কা খায়। মুখ্যমন্ত্রী বলতেছিলেন মাত্র দুজন, মমতা বন্দ্যোপাধ্যায় ও মানিক সরকার। বার্তা পাঠান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং পুদুচেরি ও মিজোরামের মুখ্যমন্ত্রী। মাত্র দুজন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেজরিওয়াল দৃশ্যতই কিছুটা হতাশ হলেও মোদী সরকারকে আক্রমণের সুরটা কিন্তু বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন যেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলছে তার বিরুদ্ধেই কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। नहीं तो सीबीआई घुसा दो, नहीं तो ईडी घुसा दो, नहीं तो इनकम टैक्स लगा दो, क्या चल रहा है? কয়েকদিন আগেই কংগ্রেস পরিচালিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মেয়ের বিয়ের সময় তার বাড়িতে হানা দেয় সিবিআই। সেই প্রসঙ্গ তুলে নাম না করে পাল্টা মোদীকে হুঁশিয়ারি দিতে দেখা যায় মমতাকে। आज चीफ मिनिस्टर में का घर में जाके आप क्या करते हो? सीबीआई रेड कराते हो, करो अगर चीफ मिनिस्टर चोर है तो। लेकिन कभी चीफ मिनिस्टर जाके प्राइम मिनिस्टर घर में रेड करेगा तो क्या होगा, देश का हाल क्या होगा? স্বচ্ছ ভারত প্রকল্পে মোদীকে ঝাড়ু হাতে দেখা গিয়েছিল। দিল্লির বুকে দাঁড়িয়ে নাম না করে তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি মমতা। एक कमेटी का मीटिंग बुलाते हैं, कभी स्वच्छ भारत एक इशू, ओनली वन इशू, लेकिन देयर आर सो मेनी डिपार्टमेंट। एक दिन झाड़ू देने से क्या देश सफा हो जाता है? নির্বাচন কমিশন নিয়ে জয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য টেনেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। इलेक्शन कमीशन भी हमारा कंट्रोल में, इसे तो बताता है। What is this? I think Prime Minister must take care for all these things. শেষবার দিল্লি সফরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক হয়েছিল। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক চালিয়ে গিয়েছিলেন মমতা। দিল্লিতে সরকার চালানো নিয়ে প্রতি মুহূর্তে মোদী সরকারের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেজরিওয়াল। আর এ রাজ্যে তো সামনেই বিধানসভা নির্বাচন, যেখানে ক্রমাগত তৃণমূলকে হুমকি দিয়ে চলেছে বিজেপি। इस प्रदेश की पहचान अब भ्रष्टाचारी प्रदेश के रूप में हो रही है। मुझे उम्मीद है कि दिवाली के बाद मंत्रिमंडल के आधे सदस्य जेल की शिक्षों में होंगे। তাই মোদী বিরোধিতাই মমতা কেজরিওয়ালের এক মঞ্চে আসার মূল কারণ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।
বিজন, একটা জিনিস দেখা গেল, আমি জানি না ফেডারেল স্ট্রাকচারে মোদী সরকার কত বড় থ্রেট, কিন্তু অন্তত দু একটা বিষয়ে মমতা এবং মানিক সরকার একমত হতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কখনো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তার সঙ্গে মিটিং করলে মমতার সমালোচনা হয়? না না, এটা সমালোচনা। মানিক সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় দু একটা বিষয়ে একমত হতে পারেন, এটা তো খবর। হ্যাঁ, অবশ্যই হতেই পারে। হ্যাঁ, মানে আমি বলছি কেন্দ্রীয় যারা সরকারে আছেন তাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে দুটো এক জায়গায় যদি আসে, দুটো ক্ষেত্রে স্বার্থ মিলতে পারে না, অবশ্যই মিলতে পারে। আমি এখানে মনে করছি রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করেন রাজ্যপাল। সেই রাজ্যপাল চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে। তো কেন্দ্রে যখন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তিনি মুখ্যমন্ত্রীকে ডেকে বলুন না, মুখ্যমন্ত্রীকেই চিঠি দিয়ে বলুন না যে আপনার কি কি সমস্যা। এই কথাটা না জানিয়ে তিনি সরাসরি ওখানে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনী চাইছেন। এই চাওয়ার মধ্যে কোথাও একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কোথাও একটা ধাক্কা দেওয়ার চেষ্টা, না পরোক্ষে ঘুরিয়ে 356 চালু করার একটা পরোক্ষে মদত দেওয়ার ব্যাপার। এটার থেকে বোঝা যায় শিক্ষকের আচরণবিধি যখন চাপিয়ে দেন রাজ্যপাল, তখন তো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মন্ত্রিসভার সকলেই সমর্থন করেন। সেটা যে অন্যায় কাজ ছিল সেটা রাজ্যপাল সমর্থন করেনি, এটাকে তৃণমূল সরকার হাতিয়ার করেছিল যে রাজ্যপাল আমাদের বলে সমর্থন করা দুটো আলাদা। হাতিয়ার করা কি আলাদা কি? আমি বলছি একটু বলি, এইটা আপত্তি করলে একই রকম আপত্তি বলেছেন। তোমার পক্ষে যখন যায় তখন তুমি রাজ্যপালকে সমর্থন করছো, আপনি তোমার বিপক্ষে গেলে রাজ্যপালকে বিরোধিতা করছো। হ্যাঁ, প্লিজ। বিহারে যখন রাজ্যপাল ছিলেন, খবরের কাগজে দেখলাম 10 জন না 12 জনকে চাকরি দিয়েছিলেন, সেটা আবার চলে আসার পর সেটা বেরিয়ে যায়, আবার এ রাজ্যে দেওয়ার কথা হয়েছে। এই কথাগুলো যখন উঠে আসে না, তখন মনে হয় যিনি সাংবিধানিক প্রধান, সম্মান রেখেই প্রশ্ন ওঠে যে তাহলে কি তিনি এখানে, সেই উত্তরপ্রদেশের লোক কিন্তু তারা, এই কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা চমৎকার কথা বলেছেন যে বীরভদ্র সিং এর মেয়ের বিয়ে চলছে, সেখানে সেই বিয়ের দিন সিবিআই কে যেতে হচ্ছে কেন? তার আগের দিন যেতে পারতেন, পরের দিন যেতে পারতেন। আসলে কি, যখন কেন্দ্রীয় সরকারের হাতে যতগুলো অস্ত্র আছে, যতগুলো বাহিনী আছে, কি ইনকাম ট্যাক্স, কি সিবিআই, তাদেরকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে যারা কেন্দ্রের বিরোধিতা করছে। মানে দেখুন, মুখ্যমন্ত্রী যে কথাগুলো ইডি আর ইনকাম ট্যাক্স উনি বললেন, তো ইনকাম ট্যাক্সের একদম রিসেন্ট আমরা কি রেট দেখলাম, এই কলকাতার বুক থেকে কোটি কোটি ক্যাশ টাকা উদ্ধার হলো। তার মানে মুখ্যমন্ত্রী সেখানে আপত্তি আছে। ইনকাম ট্যাক্স যখন বলছেন, তার মানে উনার কোথাও একটা পীড়া হচ্ছে। এখানে কি আমরা তো সেই দিনও অভিযোগ করেছিলাম যে যেই লোকগুলো সেই কালো টাকার নায়ক, যেই লোকগুলোর অফিসে সেই দিন ইনকাম ট্যাক্সের রেডে কোটি কোটি টাকা ক্যাশ টাকা উদ্ধার হয়েছিল, তাদের সাথে প্রত্যক্ষ কিংবা অপ্রত্যক্ষভাবে এই শাসক দলের বীরভদ্র সিং এর কথাটা বলুন না। বীরভদ্র সিং এর মেয়ের বিয়েতে কেন গেল? আরে আপনি বীরভদ্র সিং আগে গেল না কেন? তারপরে বীরভদ্র সিং এর দায়টাও নিজের মাথায় নিচ্ছেন কেন? আপনারা উত্তরটা শুনে নিয়েছেন। সিবিআই কে তো ব্যবহার করা হচ্ছে রাজ্য বিজেপির সহায়ক সংস্থা হিসাবে। আরে সিবিআই কোন শাখা সংগঠন? আরে বারবার ফেসে গেছেন কোর্টে গিয়ে, কোর্ট আপনাদের নেব যে আজকের এই নয়াদিল্লির বৈঠকের কি প্রভাব পড়তে পারে আমাদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে। দেখুন, রাজনৈতিক ক্ষেত্রে দিল্লিতে দাঁড়িয়ে রাজ্যপালের এখতিয়ার নিয়ে আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানোর অভিযোগ, এমনকি প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত প্রকল্প নিয়েও কটাক্ষ। মোদীর নাম মুখে না আনলেও বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জুড়েই ছিল মোদী সরকারের বিরোধিতা, জোরালো আক্রমণ, সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু দিল্লিতে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে এই সরব হবার ফল কি হতে পারে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এদিনের সম্মেলনের মূল উদ্যোক্তা ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সরকার চালাতে গিয়ে যাকে প্রতিনিয়ত কেন্দ্র নিযুক্ত উপরাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়াতে হচ্ছে। কেজরিওয়ালের অভিযোগ, আড়াল থেকে কলকাঠি নাড়ছে মোদী সরকার। পশ্চিমবঙ্গ অবশ্য দিল্লির মতো কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তাই পদে পদে কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগও কম। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মোদীকে আক্রমণের সুর জোরালো হলে টান পড়তে পারে অনুদানে, থমকে যেতে পারে উন্নয়নের বহু কাজ, যে অভিযোগ বুধবারও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। अच्छा बात कहने से और खाली भाषण देने से काम नहीं होता। तो हमारा स्टेटमेंट मिनिस्टर किया, बोलता है 30,000 करोड़ हम देके चला गया, आज तक एक पैसा भी नहीं मिला। 4 साल हो गया, हम दिल्ली में कितना दफे आया। বিহারে জিততে মরিয়া মোদী 1,25,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার দিল্লি দরবার করলেও ঋণগ্রস্ত রাজ্যের তালিকায় প্রথম সারিতে থাকা পশ্চিমবঙ্গের ভাগ্যে এখনো প্যাকেজ জোটেনি। পর্যবেক্ষকদের মতে বুধবারের চড়া সুরে তার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল। যদিও অন্য একটি অংশের মতে মমতা ভালো করেই জানেন মোদী সহজে আর্থিক প্যাকেজ দেবেন না, তাই পাল্টা চাপের পথেই হাঁটলেন।
কেন্দ্রের হাতে থাকা নেতাজি ও লাল বাহাদুর শাস্ত্রী সংক্রান্ত ফাইল প্রকাশ করার দাবি জানানো কিংবা রাজ্যপালকে নিয়ে সুর চড়ানো, সবটাই মোদির ওপর চাপ বাড়ানোর মমতার সেই কৌশলেরই অঙ্গ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমাদের আজকের সময় বিজন প্লিজ বলতেন বাংলার আর্থিক প্যাকেজের জন্য একবার চিঠি পাঠাতেন, রাজ্যবাসী নিশ্চিত হয়ে টাকাগুলো তো আপনারা নয় করছেন, কেন্দ্রীয় বাহিনী সেটাও রাজ্যপালের এখতিয়ার বহির্ভূত কিনা প্রশ্ন উঠতো। এটাও প্রশ্ন উঠতো, মানে এই কথাটা রাজ্যের জন্য টাকা সংবিধান সেই অধিকার রাজ্যপালকে দেননি যে রাজ্যের জন্য টাকা নিয়ে আসা। যাই হোক, আমার সময় এখানেই শেষ। আমরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।